আমন্ত্রণ জানাচ্ছি ক্রাউন সিমেন্ট 10-এর কথা দেশের কথা অনুষ্ঠানটির পরিকল্পনা পরিচালনা আছেন জনাব AKM পাটোয়ারি এবং উপস্থাপনা আছে আমি সিনহা MSI। সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি কোনো একটা দেশ একা বাঁচতে পারে না। স্বাধীন সার্বভৌম দেশ মানেই একাধিক দেশের মাঝে তার অবস্থান থাকে। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা অর্জন করেছে এবং এই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আজ পর্যন্ত 54 বছর পার হয়ে গেল। এর মধ্যে অনেক সরকার ক্ষমতা আসলো, অনেক সরকার চলে গেল। এই যে যাওয়া আসা পাশাপাশি দেশগুলোর সাথে আমাদের নানামুখী সম্পর্ক ছিল, অতীত ছিল, এখনও আছে। কখনো জটিলতা দেখা দিচ্ছে, কখনো বেশ স্মুথলি চলতেছে। এই যে টানাপোড়েনটা নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুটি হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক এবং বিশেষতভাবে ভারত বাংলাদেশ সম্পর্ক। এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনজন বিদগ্ধ ব্যক্তিত্বকে। এর মধ্যে আছেন, আমার ডানে আছেন জনাব জানিবুল হক, সাবেক CSP, এবং আমার বামে আছেন জনাব মারুফ কামাল, দৈনিক প্রতিদিন বাংলাদেশের সম্পাদক এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেস সচিব, এবং সর্ববামে আছেন জনাব AKM পাটোয়ারি, মিডিয়া ব্যক্তিত্ব। শুরুতেই আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব নাজিবুল হক। আপনি একজন অভিজ্ঞ আমলা, সচিব। এই যে ভারত বাংলাদেশ সম্পর্কটা, এই সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পুশ ইন অ্যান্ড পুশ ব্যাক। এটা সম্পর্কে একটু দর্শকদের জন্য আপনি সহজ সরল ভাষায় একটু বলে দেন। একটা দেশের বর্ডার ক্রস করে যদি কেউ ইললিগালি বা উইদাউট অথরিটি ওপারে চলে যায় এবং সেখানে গিয়ে যদি বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে ধরা পড়ে বা ল এনফোর্সারদের কাছে ধরা পড়ে, তখন তাকে ধরে ফেরত পাঠানোটাকে বলা হয় পুশ ইন করা। তবে পুশ ইন করাটা বলতে যত সহজ, আসলে কিন্তু ব্যাপারটা তত সহজ নয়। কারণ একবার যদি কেউ বর্ডার ক্রস করে ওপারে চলে যায়, তখন তাকে যদি উনি যদি ধরা পড়েন, তখন কিন্তু একটা প্রসিজিওর আছে, একটা সিস্টেমে তাকে ধরে তারপরে ফেরত পাঠাতে হবে। আপনি যদি বলেন, আমি আরেকটু এলোবোরেট করে বলতে পারি। যেমন ধরুন, একজন কেউ বর্ডার ক্রস করে ওপারে চলে গেল, ধরা পড়ে গেল, তখন কিন্তু ওনাকে নাম জেনে বা নাম জিজ্ঞেস করেই যে তাকে আবার ফেরত পাঠাবে এমন কোনো বিধান নেই। আন্তর্জাতিক আইনে বলে যে যিনি ধরা পড়লেন তাকে কিন্তু প্রথমে থানায় সোপর্দ করতে হবে। থানায় তাকে প্রশ্ন করবে, তার খোঁজখবর নেবে এবং এই বিষয়টা নিশ্চিত করার জন্য তখন যে দেশ থেকে উনি আসছেন সেই দেশে ওনাদেরকে বলতে হবে যে দেখুন, আপনার দেশের এই লোকটি, এই ঠিকানা, এই এলাকার লোক, উনি আমাদের এখানে এসে ধরা পড়েছেন, ওনাকে আপনারা ফেরত নেন। অর্থাৎ আমরা ওনাকে পুশ ইন করবো, আপনার ধাক্কা দিয়ে ওনাকে ভেতরে ঢোকাবো। আমি কিন্তু সাথে সাথে হ্যাঁ বলবো না, বিকজ আমাকে আগে নিশ্চিত হতে হবে যে আসলে উনি আমার বাংলাদেশের নাগরিক কিনা। অর্থাৎ তার ঠিকানা সব কিছু পাওয়ার পরে আমরা আমাদের পুলিশ প্রশাসনকে বলবো, প্রশাসন স্পেশাল ব্রাঞ্চকে বলবে, তারা তখন তার দেশে বাড়ি বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে দেখবেন যে আসলে তিনি আমাদের নাগরিক কিনা। যদি নাগরিক হয়, তখন যদি আমরা সম্মতি দেই, অনলি দেন পুশ ইন সম্ভব। অর্থাৎ একটা লং প্রসিজিওর। আমি ধরেই রাতের অন্ধকারে বললাম নাও যাবে তোমাদের লোক নাগরিক নিয়ে নাও, সেটা কখনো সম্ভব না, এটা বেআইনি। এটা হচ্ছে ইন শর্ট। আপনাকে ধন্যবাদ। জনাব মারুফ কামাল, আপনার অন্যতম বড় পরিচয় হচ্ছে আপনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন। অর্থাৎ রাষ্ট্রটাকে আপনি অত্যন্ত ঘনিষ্ঠভাবে দেখেছেন এমন একটা জায়গা থেকে যেখানে অন্যের পক্ষে সম্ভব নয়। এই যে জনাব জানিবুল হক যে কথাটা বললেন পুশ ইন পুশ ব্যাক সম্পর্কে, আদৌ কি বাস্তবে কোনো রাষ্ট্র স্বীকার করে যে আমি পুশ ইন করিনি? আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ককে আজকের এই আলোচনার সাবজেক্ট, সেখানে বিশেষ করে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ককে আপনি প্রায়োরিটি দিয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, তার উপর আলোচনা হচ্ছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রতিবেশী দেশ যেহেতু, এবং বিশাল সীমান্ত, আমাদের অনেক বড় সীমান্ত, এই সীমান্তবর্তী একটি রাষ্ট্রের সঙ্গে, এবং তারা বড় দেশ, আমরা আয়তনে, আকার, আকৃতির দিক থেকে আমরা ছোট। এই দুই রাষ্ট্রের মধ্যে, পাশাপাশি দেশের মধ্যে যত নিকট প্রতিবেশী তত বেশি সমস্যা থাকে। তো এই সমস্যাগুলো আমরা তো শান্তিতে বিশ্বাস করি, বাংলাদেশ বিশ্বাস করে সমস্ত সমস্যা, যত ধরনের সমস্যা আছে, যত ধরনের সংকট আছে, আমরা যুদ্ধ করতে চাই না, আমরা
আলাপ আলোচনার মাধ্যমে, লেনদেনের মাধ্যমে কোথাও আমরা কিছুটা ছাড় দেব, বেশি নেব, কোথাও বেশি দেব, ভারসাম্য বজায় রেখে আমরা সমস্ত সমস্যার দিস ইজ দ্য পলিসি অফ দ্য বাংলাদেশ। সবসময় এই পলিসি আমরা অবলম্বন করে এসেছি বাংলাদেশে। যতটা এখানে সার্বভৌম সরকার এসছে, স্বাধীন সরকার এসছে, তারা সকলেই এই পলিসি অবলম্বন করেছে। তা আজকে ভারত কিন্তু মাঝে মাঝে আমাদের খুবই দুর্ভাগ্যজনক যে কতকগুলো সমস্যা কিন্তু ভারতের দিক থেকে সৃষ্টি করা হয় অপ্রয়োজনীয়, যেটা কোনো সৃষ্টি করবার দরকার নাই। ধরুন জানিবুল হক সাহেব, উনি হোম সেক্রেটারি ছিলেন, উনি জানেন যে ধরুন এই যে সীমান্তে গুলি করে মেরে ফেলা, ক্রস বর্ডার যে সমস্ত হয়, এদিক থেকে ওদিকে যাওয়া, ওদিক থেকে এদিকে আসা, এত বড় বর্ডার এখানে ধরুন আপনি যেভাবে আমাদের সীমান্ত ভাগ হয়েছিল, সে ভাগটাও কিন্তু খুব জটিল ভাগ। ধরুন একটি বাড়ি দুই সীমান্তের মধ্যে পড়ে গেছে, একটা বাড়ির রান্নাঘরে পারে পড়েছে, শয়নঘরটা ওই পারে পড়েছে, এইরকম আমাদের ওই সময় যে ভাগ হয়েছিল তার মধ্যে আছে। বাজারের অর্ধেক এ ধারে, অর্ধেক ওই ধারে, নদীর স্রোত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এই ধরনের একটা জটিল সীমান্ত। এখানে কিন্তু জ্ঞাত অজ্ঞাত সারে কিছু যাওয়া আসা আছে। এই ধারের লোক ওই ধারে বাজার করতে যায়, ওই ধারের লোক এই ধারে বাজার কাজ করতে আসে, এটা স্বাভাবিক। ধান কাটতে আসে, নানান ধরনের ব্যাপার আছে। তো এখানে আপনার যদি কখনো মানে সীমান্ত পেরিয়ে ওই পারে যায় বা ওই পার থেকে এপারে আসে, আমাদের সাথে সাথে গুলি করে মেরে ফেলতে হবে? তো এটা তো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন পরিষ্কারভাবে। তাকে গ্রেফতার করা যায়, তাকে সোপর্দ করা যায়, তাকে নিয়ে আলাপ আলোচনা করা যায়। ঠিক একইভাবে তারা বলল এটা একতরফা, তারা বলল যে এখানে তোমাদের নাগরিক আছে। এটা সমস্যা হচ্ছে যে নাগরিকদের আসা যাওয়া কিন্তু আছে দুই দেশের মধ্যে। ধরেন এদেশ থেকে অনেক হিন্দু পরিবার কিন্তু মাইগ্রেট করে ভারতে গেছে, বিভিন্ন সময় গেছে, একবার না, বিভিন্ন সময় গেছে। আবার ওই পার থেকে অনেক মুসলিম ফ্যামিলি এই পারে এসছে। তো এই যে আসা যাওয়া এটা আছে, কাজের জন্য ওই পারে যায়, ওই পারের লোকরা কাজের জন্য এখানে আসে। ভারতের লোকরা এখানে চাকরি করছে না, আমরা তো সকলেই জানি, গার্মেন্ট সেক্টরে, বিভিন্ন সেক্টরে প্রচুর লোক চাকরি করছে। আমাদের এখানে ওর কিছু লোক যেতে পারে কার্যোপলক্ষে, তো তারা তো স্থায়ীভাবে ওখানে বাস করতে যায় না, তারা কাজের জন্য যায়। ভারতীয়রা যারা এখানে আসে হাজার হাজার লাখ লাখ, তারা তো এখানে বসতি স্থাপন করতে আসে না, তারা চলে যাবে। কিন্তু তাদেরকে আপনি জোর করে ঠেলে দেবেন, এটা তো হচ্ছে একতরফা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এবং এই সমস্যাটা ভারত সৃষ্টি করছে। এটা আলাপ আলোচনা করে নিষ্পত্তি করা যায়। তো সুতরাং এটা যে আমি দেশ বড়, আমার গায়ের জোর বেশি, আমি গায়ে গতরে বড়, আমার মিলিটারি মাইট বেশি, আমার ইকোনমি বড়, এই জন্য আমি গায়ের জোরে সব করতে পারি, এটা তো সম্ভব না। আজকের বিশ্ব ব্যবস্থায় আপনি যত বড়ই হন না কেন, যত পাওয়ারফুলি হন না কেন, আপনি যা খুশি তা করতে পারেন না। তো সুতরাং এই যে তারা যে যদি ঠেলে তাদের লোকদেরকে আমাদের দেশে পাঠাতে চায়, আমার তো মনে হয় যে অনেক লোককে তারা ঠেলে এদিকে পাঠাতে চেষ্টা করছে। অনেক মুসলমান নাগরিক তাদেরকে পাঠানোর জন্য, তারা আমাদের নাগরিক না, তাদেরই নাগরিক। তাদেরকে তারা বৈরী ঘোষণা করে পাঠায়, তাদেরকে কতকগুলো আইনের ভোট দিতে দেয়নি। এবার 99 লাখ বা 90 লাখের বেশি ভোটার পশ্চিমবঙ্গেই তারা তালিকার বহির্ভূত করেছে, বলেছে তারা রোহিঙ্গা এবং বাংলাদেশের নাগরিক। তো এগুলো তো গায়ের জোরের কথা, গায়ের জোরে তো আর সব কিছু হবে না। তো এটা এই যে মানুষকে যে এইভাবে ভারতের বাসিন্দা তাদেরকে এইভাবে উচ্ছেদ করা, তাদেরকে পড়শি দেশে ঠেলে দেওয়া, এটা তো মানবাধিকারও এটারও লঙ্ঘন। আমার মনে হয় যে এটা আমাদের খুবই শক্ত স্ট্যান্ড নেওয়া দরকার। আমাদের সরকারের সীমান্তরক্ষী যারা আছে তাদেরকে শক্ত স্ট্যান্ড নিতে হবে, এবং এইভাবে যাতে কেউই কোথাও ঠেলে দিতে না পারে তার জন্য আমাদের অবস্থান নিতে হবে, এবং আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের দেশের মানুষ কিন্তু এটা চায় না, এবং মানুষের জনমত এটা গঠন করতে হবে, এবং জনমতের চাপে এটাকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। আপনাকে ধন্যবাদ জনাব AK-M পাটোয়ারী। সবাই জানে যে আপনি একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আর মিডিয়া ব্যক্তিত্ব মানে আপনি অন্যের চেয়ে খবরটা বেশি রাখবেন। এই যে খবরটা বেশি রাখবেন, ভারত বাংলাদেশ সম্পর্ক, মাত্র ইলেকশনটা হয়ে গেল, বিজেপি পাওয়ার আসলো, শুভেন্দু চিফ মিনিস্টার হলো, এবং তার কথাবার্তাগুলি সবসময় ছিল খুবই আপত্তিকর। তিনি মুসলমানদেরকে মানুষ মনে করেন না, বাংলাদেশের মানুষ মনে করেন না। এই যে তার একটা মানসিক অবস্থানটা, অথচ নিজেও কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট, বরিশাল এলাকার লোক ছিল সে। এখন এই অবস্থার ভিতর দিয়ে গত রাতে যেটা ঘটলো, এটা খুবই দুঃখজনক ঘটনা। এক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের সামনে সমস্যা আছে, একটা তিস্তা নদী নিয়ে, গঙ্গা নদী নিয়ে চুক্তি ব্যাপার আছে এখানে। আমরা জানি না কী হবে, কিন্তু শুরুতে যেটা মনে হচ্ছে যে ভারত জেনে হোক, বুঝে হোক, আবেগ হোক, এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যা সুসম্পর্কের জন্য হুমকি স্বরূপ। আপনি এই বিষয়টা কীভাবে দেখছেন? এই যে এরা যে ইয়েগুলি করতেছে, আপনি যে শুভেন্দু অধিকারীর কথা যেটা বলতেছেন, তার ব্যাকগ্রাউন্ডটা কি? তার বাপে
চাকরি বাচ্চা না খাইতে পায় না, সে বরিশালে চলে আসছে। তারা বরিশালে এসে বরিশালে বিয়ে করছে, বিয়ে করার পরে আবার এখানে দেখছে এখানে সুবিধা করতে পারছে না, আবার ব্যাক করছে। এ মমতার স্যান্ডেল বহন করত, মমতার অনুগ্রহে সে ওখানে তৃণমূলে করে। সেখানে যাওয়ার পরে হাতে নাতে সে ঘুষ নেওয়ার সময় মিডিয়াতে আপনারা দেখছেন যে ধরা পড়ার পরে তৃণমূল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। আর বহিষ্কার করার পরে মোদি অনৈতিক, সে নিজেও একটা অনৈতিক লোক, আর এরকম একটা লোক কেড়ে নিয়ে আসে তার পার্টিতে নিছে। এবং আগের থেকে সে প্ল্যান করছে যে তাকে তারা আনবে এবং মমতাকে টাইট করবে, এখানে মুসলমানদের উপর এর অত্যাচারগুলি করবে। আপনারা বাই দিস টাইম মিডিয়া দেখছেন, আপনারা অনেকগুলি বাড়িঘর করে ম্যাসাকার করে দিছে। এটা কোনো একটা সভ্য দেশে এইটা করবে? পৃথিবীর কোথায় কি এরকম করবে? একটা লোকের রাইট এস্টাবলিশড হয়, যদি একটা লোক যদি 10 বছর 12 বছর থাকে, তখন তার এখানে একটা হিউম্যান রাইট একটা এস্টাবলিশড হয়ে যায়। সেখানে আপনি চাইলেও পারবেন না। একটা জমিও যদি কেউ দখলে যায়, অনেক দিন সে দখল রাখে, তার সে মালিকানা হয়ে যায়। তো সেখানে যে এতদিন থাকার পরে, এত বছর পরে, 50 বছর আগে তারা গেছে, ওখানে বিয়ে করছে। একটা শিক্ষককে দেখা গেল যে সে, তার বাপও ওখানে চাকরি করতো। তারপরে সে বাপ রিটায়ার হয়ে মারা যাওয়ার পরে ছেলে ওখানে হয়ে গেছে, তার বয়স এখনো 60 বছর, তাকেও তারা করছে, ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে এবং তাকে পুশব্যাক করছে। তো পুশব্যাক করার জন্য ওদের একটা সুদূর প্রসারী একটা পরিকল্পনা আছে। আর আমরা শুভেন্দু অধিকারীর কাছে আমরা এর চেয়ে ভালো কিছু আশা করবো না। দেখতে হবে তার ব্যাকগ্রাউন্ডটা, তার ব্লাডটা কী। তো এই ধরনের লোকে হঠাৎ করে এগুলি তাকে ইউজ করে দিয়ে এরকম একটা কেওয়াস কনফিউশন লাগানোর জন্য, এটা আগের থেকে মোদির একটা প্রি প্ল্যান। এটা এখন ঘটনা হয়েছে সেখানে না, ওর জায়গায় ওরা যা খুশি তাই করুক গা। আমাদের করণীয়টা কি? আমরা দেখছি যে তারা এরকম একটা অসভ্য লোকের সাথে আমি ব্যবহার করলে কীভাবে হ্যান্ডেল করবো তাকে, আমার প্রস্তুতিটা কী? তো আমাদের এখন আমরা শুধু দেখবো একটা না, এটা কথার কথা বলছি, আমি তো কত সাবধানের তো কোনো মাইন্ড নাই। আমি যদি প্রস্তুত থাকি, আমার শত্রু আমার ঘায়েল করতে পারবে না। তো আমাকে প্রস্তুতি তো নিতে হবে। একটা জাতি তো সারেন্ডার করতে পারবে না। তারপরে আমাদেরকে ওরা, মারুফ কামাল সাহেব বলছেন ওরা অনেক বড় রাষ্ট্র, ওদের বড় অর্থনৈতিক বড়, সেটা সত্য কথা, কিন্তু মনের দিকে তারা অনেক ছোট। কিন্তু এখন আমাদের যে সরকারের যে পরিকল্পনা করার দরকার, সেটা কি? পিপলস আর্মি করতে হবে আমাদেরকে। বর্ডারের লোকগুলিরে ওদের কিছু ইনসেন্টিভ দিয়ে প্রত্যেকটা বর্ডারের লোকজনকে ট্রেনিং দিয়ে রাখতে হবে, যাতে ইমার্জেন্সি হইলে যেন তারাই প্রতিরোধ করতে পারে। আমাদের সোলজাররা লাগবে না। বর্ডারের যে লোকগুলি আছে আমাদের, ওদের মাঝে মাঝে দেখা যাচ্ছে বাস দিয়ে তারা পিটিয়ে লোক মারি ফেলতেছে, ওদের বিএসএফের লোকের। তো বাঙালি হলো দুঃসাহসিক লোক, এদের খালি ইকুইপমেন্ট এবং গাইডলাইন দরকার, এদের নেতৃত্বের দরকার। আমরা সেটার জন্য আমরা খালি সাইকোলজিক্যাল, আমরা সবসময় সাইকোলজিক্যাল দিকে দুর্বল করতেছি। আমাদের কিছুই করার নাই, অসহায়। তাহলে বাবা আমার রাষ্ট্র করি, আমি স্বাধীন পতাকা রাখছি কি জন্য? তাহলে কি ওর লোকে মার্জ হয়ে যাবো? আমি পারবো না, মানেটা কি? আমরা অতীতে দেখে আসছি, আমরা অনেক ভালো ভালো সাথে। আর ওরা কোনো ভালো যোদ্ধা না, আমরা রোমারিতে দেখে আসছি এর প্রমাণ। আরেকটা প্রমাণ আমরা দেখছি যে এটা ওরা কিন্তু গুর্খাকে আনছে। আমরাই নিজে একজন মুক্তিযোদ্ধা, আমি দেখে আসছি ওরা কিন্তু যোদ্ধা না, ওরা পালায় বেড়ায়। শুধু আমাদের ইকুইপমেন্টের সমস্যা আছে, আমাদের শর্টেজ আছে, আমাদের অতগুলি অস্ত্র বা অত্যাধুনিক অস্ত্রগুলি নাই। এটা যদি খালি ওর অর্ধেকও দিয়ে দেয়, কারণ এখানে মনোবলটা হলে আসল। ম্যান বিহাইন্ড দ্য মেশিনের পিছনে বলতে তার মনোবল নাই, সে নার্ভাস হয়ে যায়। এবং বিডিআর দেখলে তারা নার্ভাস হয়ে যেত যখন রৌমারির ঘটনা ঘটলো। এখন আমাদের এই যে শিক্ষা কারিকুলামের মধ্যে আমাদের ফিজিক্যাল ট্রেনিংটা ঢুকাইতে হবে। যেমন একটা অপশনাল সাবজেক্টের মধ্যে ওখানে যদি দেওয়া হয় যে ফিজিক্যাল ট্রেনিং না করালে ম্যাট্রিক পাস হবে না, ইন্টারমিডিয়েট পাস হবে না। তো সেখানে যদি আর্মির থেকে, বিডিআর থেকে যদি ওখানে ট্রেনিং করার জন্য দেওয়া হয় এবং ছাত্রদের একটা ইনসেন্টিভ দেওয়া, তারা আগ্রহী হবে। ভবিষ্যতে পদ খালি অনুসারে তাদেরকে প্রোভাইডও করা হবে। ওইটা যদি বলে দেওয়া হয়, তাহলে আমরা প্রত্যেকটি স্কুল থেকে আমাদের করতে হবে, দেশকে বাঁচাতে হবে। তো আমরা আসি খালি সিয়ান নিয়া, রাষ্ট্রের স্বার্থ কিছু না। এই যে সরকার কোনো নীরব, এই যে কথাগুলো শুভেন্দু অধিকারী বলছে, সরকারকে তো বলতো তুমি আমার সাথে রিলেশন ভালো থাকতেছো, এইভাবে ব্যবহার করে তুমি আমার কী করবে? আমি এই দেশে একজন নাগরিক হিসেবে আমি আহত হই, অপমানিত হই, কারণ আমরা অভ্যস্ত না। এগুলি কী কথা বলতেছে একটা রাজ্য সরকার? তাহলে এখানে আমাদের ফরেন মিনিস্ট্রি কী করতেছে? খলিল সাহেবের মতো এত যোগ্য লোক থাকার পরে এখন একটা তো প্রতিবাদ দিতে হবে, তো যে তোমার ব্যাখ্যা চাইতে হবে। তো অ্যাম্বাসেডার তখনও তো ডাকিয়া বলা হচ্ছিল ব্যাখ্যা দাও তুমি, তোমার লোক যে এই কথা বলতেছে, দখল করে বলবে, মশামাছির মতো মনে করতেছে। এই একই রাষ্ট্র, একই স্ট্যাঙ্ক, একই সেনাবাহিনী আছে। ইউনূস সাহেব অনেক খারাপ কাজ করছে। ইউনূস সাহেবের সময় এই যে সাহস পেয়েছে, এটা ইউনূস সাহেবে মোদির একটা পেপার ধরাই দিচ্ছে যে তোমার এটার আমার কনসার্ন আছে, তুমি বর্ডারে এরকম ব্যবহার, বর্ডার কিলিং এগুলি করলে তখন যে আমার লোকের রিলেশন ভালো কী করে করবা। এখন আমি নেগোসিয়েশনের টেবিল, নেগোসিয়েশন স্কিলে তো নেই আমার। আমরা যেসব লোকগুলো অখাদ্য কুখাদ্যের এক্সপ্রেশন দিচ্ছি, এরা তো এসব লোকের কেন দিব, কী কারণে দিব? আমি তার ব্যাকগ্রাউন্ড দেখতেছি না। এই যে আপনি দেখেন পুলিশের দেখেন পদক দিবে, বাংলাদেশের ইতিহাসে পুলিশের পদক ফসফর্ড হয়, যেখানে প্রধানমন্ত্রী পদক দিবে, পদক দেয় কেন দেন? সেটা আগের কমিটি যে করা হয়েছে, পদক দেওয়ার কমিটির মধ্যে আগের গভর্নমেন্টের তারা পদক প্রাপ্ত এবং বেনিফিশিয়ারি
তাহলে এখন তো এটা আইজি সাহেবের কবির তলব করা দরকার যে আপনি এগুলি কমিটি কেন করছেন, বাইরে থেকে এসপি থেকে ডাইরেক্ট আইজি বানাই দিচ্ছে, আমাদের বন্ধু বান্ধব এগুলি আমরা কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি, এগুলি দায়িত্ব নিরূপণ করতে হবে। তো কেন রাষ্ট্র প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করবার পদক দিবে, পদকের জন্য ইয়ে হয় যেটা আগের গভর্নমেন্টের আমলে সবগুলি পদক প্রাপ্ত, আগেও পদক পাচ্ছে এখনও পদক পাচ্ছে। বাংলা পদক কি ব্যবসা হয়ে গেছে গা, মুদি দোকানে পেলে পাওয়া যায়, পদকের খেলো করে বলা হচ্ছে যেসব লোকজনরা দেওয়া হচ্ছে। তো এটা নিয়ে জাতীয় পদক নিয়ে, পুলিশ পদক নিয়ে এইসব খেলু হওয়া বহির্বিশ্বে কি যাচ্ছে, আমাদের এটা কোনো এক্সপিরিয়েন্সের লক্ষণ? এটা রাষ্ট্র যে অভিজ্ঞ সরকার কি এটা লক্ষণ, এটা যে এটা দিয়ে বাস্তবায়ন কিন্তু দায়িত্ব নিরূপণ করতে সাসপেন্ড করা আমি উচিত। আপনার কাছে আসবো, অভিজ্ঞতার কথা বলেছেন জনাব জানিবুল হক, অভিজ্ঞতার প্রশ্ন এসে গেছে। আপনি নিঃসন্দেহে অভিজ্ঞ, মেধাবী এবং দক্ষ। আপনি দেখেছেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয় মেনলি দু দেশের সম্পর্ক, সরকার আর সরকার মানে তো কিছু মন্ত্রী না, পুরা সেট আপটা হচ্ছে আমলা। এই আমলাগুলি বিভিন্ন সেক্টর থাকে, অর্থনীতি থাকে, রাজনীতি থাকে, প্রশাসনের। এখন আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা যে পর্যায়ে আছে, বিশেষত বিগত 54 বছর বয়সে আমরা গুণগতভাবে রাষ্ট্রকে তৈরি করার জন্য, আমলা তৈরি করার জন্য, ব্যক্তি তৈরি করার জন্য বা পরিবেশবিদ তৈরি করার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের সীমাবদ্ধ ধরা পড়েছে। এই যে ভারত বাংলাদেশ সম্পর্ক, আমরা যে ডেলিগেশন তৈরি করি দুই দেশের মধ্যে, এখানেও শোনা যাচ্ছে তাদের গুণগত মেধার কিছু উত্থান পতন হয়। আমি যেটা মনে করি আমাদের চাইতে ভারত এই দিক দিয়ে অনেক এগিয়ে আছে। ওনারা মেরিটকে অনেক বেশি বেশি দাম দিচ্ছেন, মূল্যায়ন করছেন, এবং ওনারা যে আইএ সিস্টেমটা চালু ওখানে, যেটা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এখানে সমস্ত ভারতবর্ষ জুড়ে সবচেয়ে বেস্ট প্রোডাক্টগুলো চলে আসছে, এবং তারা কম্পিটিশন দিয়ে যেভাবে ওরা চাকরিটা পায় সেটাকে তারা পুত পবিত্র হিসাবে দেখে, এবং তারা চেষ্টা করে তার দেশের জন্য সর্বটা দিতে, সবচেয়ে বেশিটা দিতে। কিন্তু আমাদের এখানে সেভাবে আমরা নিজেকে প্রস্তুত করিনি। আমাদের কম্পিটিটিভ এক্সামের মধ্যে অনেক রকমের ভুলভ্রান্তি আছে, অনেক ডিফেক্টস আছে, অনেক উইকনেস আছে। আর একটা হচ্ছে আমাদের ক্যারিয়ার প্ল্যানিংটা নেই। বাংলাদেশে একটা পরীক্ষা দিয়ে চাকরি পেলাম, এরপরে ওই চাকরি নেই আমি থাকবো। চাকরির বাইরে যে আরও কিছু করার আছে, তার মানে আমার যে এফিসিয়েন্সি বাড়াবো, আমার কম্পিটেন্স বাড়াবো, আমি দেশকে ভালোবেসে দেশের জন্য কিছু করব, ওই মেন্টালিটি, ওই মানসিকতা আমাদের মনে হয় অনেকটা ঘাটতি আছে। এই দিক থেকে আমার মনে হয় যে আমাদের সরকারকে এইগুলো খুব ঢেলে সাজাতে হবে, বেছে বেছে আনতে হবে যিনি মেধাবী। এবং আমি মনে করি শুধু বিসিএস না, বিসিএসের বাইরেও আগে যেটা ছিল, আগে ল্যাটারাল এন্ট্রি ছিল, যে যারা খুব ভালো করছে বিভিন্ন প্রফেশনের, তাদেরও কিন্তু নিয়ে আসা হতো ল্যাটারাল এন্ট্রি। পরবর্তী সময় তাদের সিনিয়র পজিশন দিয়ে ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি হিসাবে তাদের নিয়ে আসতো, তারা অনেক বেশি ইনপুট দিতে পারতো সরকারকে। সেই দিকটা বোধহয় আমাদের একটু খেয়াল করা দরকার। জনাব মারুফ কামাল, আপনি কীভাবে ব্যাখ্যা করেন এই মিডিয়ায় 54 বছর বয়সে, বিশেষ করে বর্তমান সরকার ক্ষমতা আসার পরে তাদের যে ভূমিকাটা, আপনি ইতিবাচক ভূমিকাগুলি কী বিশ্লেষণ করবেন? সমস্যাটা হচ্ছে ওই যে সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দেব কথা আছে না। আমরা যে একটা রাষ্ট্র তৈরি করেছি, এই রাষ্ট্রটাকে ম্যাচিউর জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া দরকার ছিল, সেই প্রক্রিয়াটা কিন্তু আমাদের ল্যাকিংস আছে, সেটা হয়নি। আমরা হেলায় অনেক বেলা হারিয়েছি। ধরেন এইখানে নিরঙ্কুশভাবে, নিরবচ্ছিন্নভাবে এই দেশে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় নাই, গণতন্ত্র থাকে নাই। এখানে দেখেন বিভিন্ন সময়ে ব্যতিক্রম ঘটেছে। আমরা একটা রাষ্ট্র তৈরি করলাম, এই রাষ্ট্রটা আমরা লড়াই করে বানালাম গণতন্ত্রের জন্য। পাকিস্তানে গণতন্ত্র ছিল না, সামরিক শাসন ছিল, এইসব ওগায়রা, এইসব কারণে তো আমরা করলাম, লড়াই করলাম মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। সেখান থেকেই তো মুক্তিযুদ্ধের দিকে আমরা চলে গেলাম, যে কারণ ভোটের কোনো দাম ছিল না, নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে না, এইসব থেকেই তো আমরা মুক্তিযুদ্ধের দিকে চলে গেলাম। কিন্তু দেখেন, আমরা 2.5 বছর 3.5 বছর গেল না, আমরা কিন্তু নিজেরাই গণতন্ত্রকে জবাই করে দিলাম, দিয়ে একদলীয় সিস্টেম, অপশাসন, যেটা আমরা রাজতন্ত্রের কাছাকাছি, সেদিকে আমরা চলে গেলাম। তারপরে এখান থেকে আবার শুধরাবার জন্য মানে এত অগণতান্ত্রিক ব্যবস্থা করা হলো রাজনীতিবিদদের হাতে, যে সামরিক প্রোক্লেমেশন দিয়ে দিয়ে কিন্তু মানুষের রাইটকে আবার ফেরত দিতে হয়েছে। এক সময় ছিল এই দেশে রাজনৈতিক উদ্দেশ্যে মিডিয়া তৈরি করা হতো, রাজনৈতিক উদ্দেশ্যে যারা পলিটিক্স করতেন, দলের নেতা বা দল, বিভিন্ন দলের সংবাদপত্র ছিল, দলের নেতাদের সংবাদপত্র তারা বের করতেন। তখন তো ইলেকট্রনিক মিডিয়া এতটা ছিল না, ইলেকট্রনিক মিডিয়া যতটুকু ছিল এটা গভর্নমেন্টের হাতে ছিল, মানে প্রাইভেট সেক্টরে কোনো ইলেকট্রনিক মিডিয়া ছিল, শুধু প্রিন্ট মিডিয়া ছিল।
সেটা রাজনৈতিকভাবে। পরবর্তীকালে যেটা হলো যেটা দেখেন যে আপনার এই যে পুঁজিপতিদের হাতে বা কর্পোরেট হাউসের হাতে আপনার চলে গেল মিডিয়া, তাদের মালিকানায় চলে গেল। তো সেখানে তারা মিডিয়ার যে সমস্ত ইয়ে থাকার কথা, উদ্দেশ্য থাকার কথা, লক্ষ্য থাকার কথা, যে নৈপুণ্য থাকার কথা, কোনো কিছুই তারা নিজেদের স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে, নানা কারণে, এবং সরকারগুলো যারা এসছে তারাও কিন্তু এই মিডিয়াকে লোভে টোপে বশীভূত করে। দেখেন তো অনেকে তো এখন সাংবাদিকরা জেলে আছে, আশ্চর্য ব্যাপার। সাংবাদিকের, আমাদের তো অনেক সাংবাদিক আমরা চিনি, আমরা নিজেরাও সাংবাদিকদের তো দিন যায় না। এখন আপনি দেখেন কোন সাংবাদিক 200 কোটি, 1000 কোটি, 1500 কোটি টাকা অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে। এটা বিস্ময়কর ব্যাপার, পৃথিবীর কোথাও নাই, তো এই নজির দেখাতে পারবেন। তারা কি করেছে? ফ্যাসিবাদকে তারা উস্কানি দিয়েছে। এখানে হত্যা, গণহত্যা, গুম খুন, দুর্নীতি, অনাচার, অবিচার, ফ্যাসিবাদী আমলে যা হয়েছে, ফ্যাসিস্ট হয়ে উঠেছে শেখ হাসিনা কেন? এদের সমর্থন নিয়েই তো। মিডিয়া একটা বিরাটভাবে প্রো ফ্যাসিবাদী রোল প্লে করেছে। বড় বড় সম্পাদক ছিলেন, তারা যদি মোটামুটি প্রতিবাদ করতেন, তারা যদি স্বাধীন ভূমিকা মোটামুটি পালন করবার চেষ্টা করতেন, তাহলে কিন্তু এই যে মিডিয়ার যে দুর্গতি, যেটার কথা আপনি ইঙ্গিত করছেন বা বলছেন, সেটা হতো না। জনাব A.K.M পাটোয়ারী, আপনি কি মনে করেন এই জাতীয় স্বার্থ নিয়ে আমাদের বর্তমান পার্লামেন্টে আলোচনা উচিত এবং সব দল মিলে একটা কমন অ্যাপ্রোচ থাকা উচিত, যে আমাদের জাতীয় ফরেন পলিসির এই অ্যাপ্রোচটা, যেখানে ডিফেন্স পলিসি, ম্যান পাওয়ার, সমস্ত পলিসি সংযুক্ত থাকবে, যে আমরা যে দল ক্ষমতায় থাকি, বাইরে থেকে কোনো কথা, আমরা এক সুরে কথা বলবো যখন অপর দেশের প্রশ্নে আমার স্বার্থ সম্পর্ক আসবে। এই ক্ষেত্রে এই সরকারের পক্ষে কি সম্ভব সংসদে বসে একটা ঐক্যমত্যের ফরেন পলিসি তৈরি করা, অ্যাপ্রোচ টু আদার কান্ট্রিজ? দেশের স্বার্থের চেয়ে আমাদের সংসদে চলে, এই সংসদের জন্য অনেক ব্যয়, জনগণের কষ্টার্জিত টাকা ব্যয় হয় এখানের জন্য। কিন্তু সেখানে বেশিরভাগই দেখবেন আপনি গুণগান গাইতে তোষামত করতে করতে আপনার কাশিরে যক্ষা বানাই ফেলতেছে, কিন্তু ওখানে করতেছে। আর আমাদের নেতারাও এটা খুশি হচ্ছে এটা শুনতে। আরেকটা দেখেন, যেটা যাদের যে পারফরমেন্স করার জন্য, যেন ওখানে অ্যাডভাইজারি কমিটি আছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি আছে। যেমন আমরা ওই দিন একটা জিনিস দেখলাম যে আমাদের স্পিকার সাহেব, আমাদের বন্ধু মানুষ, দেখেন এখানে যে যদি গাইনির ডাক্তার কোনো ভুল করে, তাহলে বায়তুল মুকাররম ইমাম সাহেব ইনকোয়ারি করলে এটার ভুলটা কোন জায়গায় ধরা যাবে না। তাহলে আইন প্রণেতাদের করতেছি স্পিকার শুড বি আপনার সে ল ব্যাকগ্রাউন্ডের হওয়া উচিত। তাহলে এখানে সে আইন দেবে ভুল ত্রুটিটা কোথায় আছে, তারপরে অ্যাডভাইজারি কমিটিতে কি করার, পাবলিক অ্যাকাউন্ট কমিটির কি ফাংশন, এগুলো জানতে হবে। দেখেন উনি বলতেছে, ওনাকে আমি দুঃখিত ওনার এই কথা বলার জন্য, মনে হচ্ছে উনি হেডমাস্টার আর ওনার বাকিগুলি সব ছাত্র। উনি প্রধানমন্ত্রীকে বলতেছে আপনি দেখে পড়ার কোনো নিয়মটা কোথায় আছে উনি দেখাক দেখি। ইভেন কি বলছে যে ডোন্ট টাস্ট ইউর মেমোরি আফটার 50, কারণ 50-এর পরে মানে মনে থাকে না, আমাদেরই এখন মনে থাকে না অনেক কথা। তাহলে সেখানে তো ফিগার থাকতে হবে। রাষ্ট্রপতির এক্সটেম্পো বক্তৃতা দেওয়ার নিষেধ আছে। অথচ উনি কি বললেন, উনি অ্যাপয়েন্টিং অথরিটি হলো প্রধানমন্ত্রী, যদিও সেটার হাউসে দেখা হয়, এটার ফর্মালিটিস করা হয়। কারণ প্রধানমন্ত্রী নমিনেশন না দিলে উনি কি স্পিকার হতে পারবেন না। তাহলে সেখানে 300 লোকে দেখছে, পাবলিক অ্যাডভাইজারি কমিটি আছে, সেখানে বলতে পারতো ওনার ভুল ত্রুটি থাকলে। এখানে পাবলিকলি জাতির উদ্দেশ্যে যাচ্ছে, বিদেশে দেখতেছে, মানে আমার প্রধানমন্ত্রীকে মূর্খ বানাই দিচ্ছে, মানে উনি বড় পণ্ডিত হয়ে গেছে। দুঃখিত আমি এই কথা করার জন্য স্পিকার জন্য। তাহলে সেখানে বলছে উনি, কারণ যেখানে বলা হয়েছে এটা উল্টোটা বলতেছে। কারণ এখানে এক্সটেম্পো ভিআইপিরা যারা এদের কথা বলে এটা আইন হয়ে যাবে, সেখানে তাকে রিটেন বক্তৃতা দিতে হবে। এক্সটেম্পো বক্তৃতা দেওয়া যাবে না, নিষেধ করা আছে যে 50-র পরে মেমোরি লস্ট হয়ে যায়, মানুষের নামে মনে থাকে না। তাহলে ফ্যাকশন ফিগার দিবে কত, এগুলো তো একটা দলিল। সেখানে উনি ওনাকে এই কথা বললেন, উনি এত লোকের সাথে ওনার বেকুবের মতো প্রধানমন্ত্রী শুনতেছে, ওনাকে ভুল ধরতেছে, উনি কীভাবে বলতেছে? উনি তো প্রথমত স্পিকার হইতে গেলে আইন প্রণেতারা আইন ধরে আইন ভুল করছে, কোনটা শুদ্ধ করছে, কী করে জানবে সে? বাধ্যতামূলক আনলে পারবে? কোনো বিজ্ঞানীরা আনলে পারবে? এটা আইন তো জানতে হবে তার। তো সেই জন্য আমাদের অনেকগুলি অসঙ্গতি আছে আমাদের। আমি মনে করি এটা আসলে, আর আমাদের এখানে বলছে আমাদের এটা দিনে দিনে তাড়াতাড়ি এটা পরিবর্তন হতে পারে। দিনে 53-54 বছর হয়ে গেছে স্বাধীনতা হয়েছে, এখন আমরা তো বাচ্চা নাই, আমরা তো বুড়ার রাষ্ট্র তো বুড়ার পর্যায়ে চলে যাচ্ছে। তাহলে এখন আর কবে শিখবো আমরা? এরপর কি মরার পরে শিখবো আমরা? এত বছর পর আমাদের এখনও কেন এই ছোটোখাটো ভুলগুলি কেন হতে হবে? তাইলে আমরা বিএনপির কাছে তো সিলেকশন এমপি তো আমরা দেখতে চাই না, ইলেকশনে যাবে কম্পিটিট করে আসবে, প্রতিযোগিতার মধ্যে সে আজ 21টি আশঙ্কা। এখন এখানে আসার পরে এরশাদের যে বদনাম ছিল, এটা অর্নামেন্ট বলা হতো, 30-32টা সিট একটা অর্নামেন্ট হিসাবে ব্যবহার করা হতো। এবং এগুলি কী করতো, এগুলি আর বাকিগুলি আমি মিডিয়ায় নাই বললাম, কীভাবে কী এমপি হচ্ছে, কীভাবে কী হচ্ছে তো জানি তো আমরা সব। তো এগুলির থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। অনেকগুলি ভুল ত্রুটি আমরা দুনিয়া সাফার করছে বিএনপির কাছে, আমরা আমাদের কষ্টটা কি জন্য, আমরা আগের কথাগুলি সব বিএনপির পক্ষে গেছে। এখন এগুলি হয়েছে অভিজ্ঞ লোক কোথায়?
কচি কাঁচা দিয়ে একটা সংস্থা লাভ, জনগণের কী লাভ হচ্ছে কাসন্দায়িকা এটা প্রশংসা করি। এটা প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব স্ট্রিক্টলি অর্ডার দিয়ে দরকার তাদের দপ্তরবিহীন করে দেবে আননেসের ইয়ে করার জন্য, এই প্রশংসা করার জন্য। প্রশংসা করে জনগণের ট্যাক্সের টাকা প্রশংসা করে সংসদে যাওয়ার দরকার নেই। প্রশংসা তো বোধ করে বিটিভি করে এম করে, আর কত জায়গায় প্রশংসা শুনবো আমরা কাজ দেখতে চাই, আমরা এখন স্ট্যান্ডবাজি দেখতে চাই না, জনগণ এটা দেখতে চায়। কারণ জনগণ এখন তো ওয়ালের সাথে ইয়ে গেছে, আর আমাদের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে গেছে। এই যে লোক পাঠাচ্ছে এর মধ্যে রয়ের এজেন্ট ঢুকাই দিচ্ছে, এরা সাবোটাজ করবে। আমি এই মিডিয়াতে বলতেছি দায়িত্ব নেই, এগুলি সাবোটাজ করবে, শুধু লোক পাঠাচ্ছে এটা না। আর আমাদের দেশের গরিব লোক, এখানে আমাদের যখন ইন্টেলিজেন্ট লোকের দেওয়া হয় যে অন্য জায়গার থেকে দেশের থেকে, যেমন আমাদের মিলিটারি অ্যাটাচি থাকে ওখানে পাঠায়, ওরা করে কি ডাকে যে তুমি বেতন পাও কত, 50,000 3 লাখ টাকা নিয়ে যাও, তখন তথ্য আনার জায়গায় দিয়ে আসে যায়। আমার রিয়েলিটিটা বুঝতে হবে। তা আমি একটু সিভিলিয়ান, তাহলে আমার ইন্টেলিজেন্স সংস্থাগুলো এটা জানে না। এখানে যে এমবিসির মধ্যে যখন তথ্য আনার জায়গায় তথ্য দিয়ে আসে এরা, কারণ এটা একটা ইন্সপেক্টরকে লাগানো হয় এখানে। তো ও যাই যে ওখানে দেখছে, তখন দেখা যায় তথ্য না এনে সবগুলি দিতে থাকে। তাইলে আমাদের এখন সতর্ক হইতে হবে। আমরা কারোর বলে যুদ্ধ করবো না, কিন্তু এই যে আমাদের গায়ের উপর চাপাই দেওয়া হচ্ছে এতগুলি লোক, এমনি আমরা বারবার এই রোহিঙ্গাগুলি নিয়ে আমরা বিপদের মধ্যে আসি। তাহলে এই লোকগুলি এখন ঢুকতেছে, এই লোকগুলির এরা এস্টাবলিশ করতে হবে তো কোথায় আছে। তাহলে আমরা আমেরিকা যে ইন্ডিয়ান লোক আমেরিকা আছে, লন্ডন আছে, তাদের সবগুলি পুশব্যাক করে দেখ, তারা ওখানে কীভাবে আছে অন্য অন্য দেশে। আমি আপনাকে আমাদের এই ফরেন মিনিস্ট্রি তো এই কথাটা বলতে হবে তো। জনাব জানিবুল হক, আপনাকে 30 সেকেন্ডে বলবেন আমাদের কি ঐক্যমত্যের একটা ফরেন পলিসি দরকার আছে কি নাই, ফরেন অ্যাপ্রোচ? হ্যাঁ, অবশ্যই আছে। ইয়েস, ধন্যবাদ। জনাব মারুফ কামাল, আপনি? অবশ্যই আছে, এবং আমাদের তো একটা মোটা দাগের ফরেন পলিসি তো আছে। সেটা হচ্ছে যেমন শেখ সাহেব ওই সময় স্বাধীনতার পরেই বলেছিলেন যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। তো জিয়াউর রহমান সাহেব আবার এটা পরবর্তীকালে আরেকটা শব্দবন্ধ যুক্ত করেছিলেন, সার্বভৌম সমতার ভিত্তিতে সকলের সাথে সম্পর্ক এবং কারোর সঙ্গে বৈরিতা। ধন্যবাদ। প্রয়োজন আছে জনাব পাটোয়ারি সাহেব? প্রয়োজন তো অবশ্যই আছে। প্রয়োজন তো অবশ্যই আছে, কারণ আমি শত্রু লোকে কি আমি বন্ধু আচরণ করব? এখানে মূল কথা দেওয়া আছে, আমি শত্রু লোকে শত্রু ব্যবহার করব। আপনারা তিনজনের ব্যাপারে একমত হয়েছেন। দর্শক, আমরা আলোচনার শেষ পর্যায়ে আছি এবং আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, এবং এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনজনই প্রাজ্ঞ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি, এবং তারা তাদের স্ব অবস্থান থেকে অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছেন যে ঘটনা যাই হোক, প্রধান কথা হলো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য প্রয়োজন জনগণ, আর এই জনগণকে স্ব অবস্থান থেকে আরও শিক্ষা দিতে হবে, সামরিক ট্রেনিং দিতে হবে প্রয়োজনে। এই জাগরণ করতে প্রত্যেক দলের দায়িত্ব আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে, সব দায়িত্ব সমানের সাথে সাথে এটা জরুরি প্রয়োজন, সেটা হলো সংসদের ভিতরে অবিলম্বে জরুরি ভিত্তিতে একটা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক নিরূপণের ক্ষেত্রে একটা কমন অ্যাপ্রোচ থাকা উচিত, যেই ক্ষেত্রে প্রত্যেক দল এক ভাষায় কথা বলবে, এক ভাষায় এক শব্দের কথা এক উচ্চারণ করবে। সেই ক্ষেত্রে প্রমাণিত হবে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ।